সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্ন ফাঁস নিয়ে শঙ্কা। এই যে প্রশ্নটা পরীক্ষা আপনি বলছেন আপনি কটার দিকে পাইছেন? 10টা পরীক্ষা এখানে বেল দিয়েছে, 10টা আগে থেকে প্রশ্ন দিয়েছে, তাহলে এটা কি করে আউট হইলো? কেউ প্রশ্ন পাবে, কেউ প্রশ্ন না পায় পরীক্ষা দিবে, এর মাধ্যমে কেউ না পড়েও অনেকে ভালো রেজাল্ট করতে চায়। প্রমাণ মিললে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল। যদি প্রশ্ন ফাঁস হয়েছে এমন কোনো প্রমাণ হয়, আমরা এই পরীক্ষা বাতিল করে দিব। প্রশ্ন আউট হয়েছে বলে যে প্রমাণ আমাদের সামনে দেখানো হয়েছে সেটার সাথে আমরা অরিজিনাল প্রশ্ন এখনই মিলাইছি, মিলাইয়া দেখলাম যে এই প্রশ্নের সাথে কোনো মিল নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্দেশনার পরও বন্ধ হয়নি কোচিং সেন্টার। তোয়াক্কা করা হচ্ছে না হুঁশিয়ারি ও প্রশাসনের তৎপরতা। শিক্ষকরা বাধ্য করছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীকে খুশি করতে ধরপাকড়। অভিযোগ বিএনপির নাশকতার চেষ্টা করলে সমুচিত জবাব, হুঁশিয়ারি আওয়ামী লীগের। পদ্মা সেতুর আগেই শেষ হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ। রাজধানীর সঙ্গে যোগাযোগে আমূল পরিবর্তনের আশা। বিশ্বময় ছড়িয়ে পড়ছে বাংলা ভাষা, বেড়েছে চর্চা ও গবেষণা। আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী দেশব্যাপী অভিন্ন প্রশ্নপত্রে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। শিক্ষামন্ত্রী আশ্বাসের পরও প্রশ্ন ফাঁস নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। তবে সব শঙ্কা কাটিয়ে ভালো ফলাফলের প্রত্যাশা করেছে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে আসতে হবে। তাই পরীক্ষা শুরুর প্রথম দিন সকাল 9টার মধ্যেই রাজধানীর বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিয়ে উপস্থিত হন অভিভাবকরা। প্রশ্নপত্র ফাঁস রোধে পরিকল্পনা মাফিক সকাল 9:30টায় সিলগালা করা প্রশ্নপত্র খোলা হয় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। রাজধানীর একটি কেন্দ্রে যা তত্ত্বাবধান করেন শিক্ষামন্ত্রী নিজেই। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। তখন বাইরে অপেক্ষারত অভিভাবকরা প্রশ্ন ফাঁস ছাড়াই শেষ পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আমাদের চাওয়া তো অবশ্যই যেন প্রশ্ন ফাঁস না হয়, এটা অবশ্যই থাকবে, কারণ আমরা বাচ্চাদের পিছনে অনেক সময়, টাকা, মেধা সবকিছুই অনেক খরচ করি। কোচিং বন্ধ করে দিছে, নেট বন্ধ করে দিছে, এগুলো আমাদের জন্য আমরা গার্জিয়ান হিসেবে খুবই ভালো মনে করতেছি। আমি চাই যে বাকি পরীক্ষাগুলো এভাবে সুন্দর সুষ্ঠুভাবে হোক। এদিকে পরীক্ষা শুরুর কিছু সময় পরই প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তা গুজব বলে উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এরা আগে থেকেই এই ধরনের সন্দেহ হয় এমন সব লোক, এমন সব প্রতিষ্ঠান, এমন সব সেন্টার, এগুলোর প্রতি তার নজর রাখছেন। সেই হিসাবে আমরা নানা স্তরে নানাভাবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। যদি প্রশ্ন ফাঁস হয়েছে এমন কোনো প্রমাণ হয়, আমরা এই পরীক্ষা বাতিল করে দিব, কোনো বিরক্তি করবো না। প্রশ্ন আউট হয়েছে বলে যে প্রমাণ আমাদের সামনে দেখানো হয়েছে সেটার সাথে আমরা অরিজিনাল প্রশ্ন এখনই মিলাইছি, মিলাইয়া দেখলাম যে এই প্রশ্নের সাথে কোনো মিল নেই। এদিকে প্রশ্ন ফাঁসের বিষয়টি শিক্ষামন্ত্রী গুজব দাবি করলেও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা দাবি করেন, ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নের হুবহু মিল রয়েছে। এত কষ্ট করে পরীক্ষা দিছি, প্রশ্ন যদি পাওয়া যায় তো এটা তো আর কেমন দেখায়, খারাপ লাগে নিজের কাছে অনেক। সবসময় বলা হয় যে প্রশ্নটা আসবে না, কিন্তু শেষ মুহূর্তে আমরা পেয়ে থাকি, কিন্তু এটা আসলে উচিত না, এটা আসলে অনৈতিক। এই যে প্রশ্নটা পরীক্ষা আপনি বলছেন আপনি কটার দিকে পাইছেন? 10টা পরীক্ষা এখানে বেল দিয়েছে, 10টা আগে থেকে প্রশ্ন দিয়েছে, তাহলে এটা কি করে আউট হইলো? এটা কাম্য না। আগামী পরীক্ষাগুলো যেন ওই ফেসবুকে অথবা অন্যান্যভাবে যে প্রশ্ন ফাঁস না হয়, সেদিকে সরকার কঠোর ব্যবস্থা নিতে হবে যেন এটা না হয়। এবছর সারা দেশে মোট 10টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 20,31,899 জন শিক্ষার্থী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ঢাকার বাইরের শিক্ষা বোর্ডগুলোতেও বাংলার প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরীক্ষার প্রথম দিন হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসে অভিভাবকদের সঙ্গে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে তারা। প্রথম দিনের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র সহজ পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রত্যাশা অনুযায়ী তো হয়েছে, এখন দেখি কি রেজাল্টে দেখবো আর কি। কোশ্চেনটা মানে একদম অনেক ইজি লেগেছে অনেক, আর লিখেছিও অনেক ভালো লেগেছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমরা ফুল আনসার করতে পারছি। ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। আমি মনে করি যে সারা বাংলাদেশে একই সিলেবাসে পড়ানো হয়, সুতরাং প্রশ্নপত্রটা একই হওয়া উচিত। এতে সকল শিক্ষার্থীরা আসলে তাদের একই অবস্থান থেকে পরীক্ষা দিতে পারবে এবং নিজেদেরকে জাজ করতে পারবে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে, কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর আসে নাই। পরীক্ষার পরিবেশ তো ভালোই দেখতেছি, আধা ঘন্টা আগে ভিতরে নিয়ে গেছে, কোচিং সেন্টার বন্ধ হয়ে ভালো হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 31টি কেন্দ্রে মোট 1,09,180 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বরিশালে পরীক্ষা শুরু হওয়ার পর হল পরিদর্শন করেন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষার কক্ষে বিতরণ পর্যন্ত যতগুলি ধাপ আছে, প্রতিটি ধাপে আমরা যথার্থ সতর্কতা অবলম্বন করেছি এবং সর্বোচ্চ নিরাপত্তা বিধান করেছি। রাজশাহীতে 240টি কেন্দ্রে 1,94,543 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিটি কেন্দ্রে নিশ্চিত করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। প্রশ্ন ফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা মানছে না রাজধানীর বেশিরভাগ কোচিং সেন্টার। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি, প্রশাসনের তৎপরতা, কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না তারা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কোচিং করতে বাধ্য করছেন শিক্ষকরা, আদায় করছেন বাড়তি টাকা। মৌসুমী মোর রিপোর্ট। অভিযোগ ছিল মণিপুর উচ্চ বিদ্যালয়ের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার, যার সঙ্গে সরাসরি জড়িত স্কুলের শিক্ষকরা। এসএসসি পরীক্ষার এক সপ্তাহ আগে কোচিং বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনাও মানছেন না তারা। সেই তথ্যের ভিত্তিতে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার একটি বহুতল ভবনে ঢু মারে সময় সংবাদ। উপস্থিতি টের পেয়ে প্রস্তুত ছিলেন তারাও। 4 তলায় বাবুল হোসেন নামে এক শিক্ষক জানান, কোনো ধরনের কোচিং এর সঙ্গে জড়িত নন তিনি। দেখেন বাসায় কোনো স্টুডেন্ট নাই এবং আমার কোনো স্টুডেন্ট কেউ বলতে পারবে না। আমার বাচ্চার সাথে স্টুডেন্ট পড়ে। কিছু সময় পর ভবনটির নিচে জড়ো হতে থাকেন অভিভাবকেরা। তার পিছু নিয়ে সত্যতা যাচাই। বাবুল স্যারের কাছে পড়ে নাকি? ওই স্যারের বাসা এই জায়গায়, মানে 3 তলার ভিতরে। এভাবে সরাসরি 3য় তলায় একটি অন্ধকার বদ্ধ কক্ষ থেকে বের করা হয় প্রায় 20 থেকে 30 জন শিক্ষার্থীকে। হঠাৎ করে যে সাংবাদিক এসে পড়লেও তা তো একটা স্ক্র্যাচ হিসেবে, ওই জন্য প্রায় আধা ঘন্টা হবে। এরপর শিক্ষক বাবুল হোসেন জানান, কোচিং ব্যবসায় তার সঙ্গে জড়িত অন্যান্য শিক্ষকদের নামও। 3-4টা ব্যাচ পড়ে, 3-4টা একই ব্যাচে 30 জন 25 জন যায় এরকম। এখানে পড়ে ধরেন প্রণব স্যার, আরিফ স্যার পড়ায়, জুবাইদ স্যার, নিচে পড়ায় আনসারি স্যার বাংলা অন্য ক্যাম্পাসে, মূলের দেলোয়ার স্যার, দিলীপ স্যার। অবশ্যই আপনাদের আসবেন, পালানো তো কথাই। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মণিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকদের প্ররোচনায় কোচিং করতে বাধ্য হন বলে অভিযোগ শিক্ষার্থীদের। কোচিং যদি আমি নাও করি তো আমার পেমেন্ট দিতে হবে। ওদিকে প্রশ্নটি জিএসসির মধ্যেও থাকতে পারে। কোচিং ফিস আর ক্যামেরা লাইট সব মিলায় আপনার 1700 পড়ে। আমাদের স্কুলে 1000। আমাদের কাছে না পড়লে তোমরা পাস করবা না। নাম্বার কমায় দিবে, এই জন্য ওদের কাছে বাধ্য হয়ে পড়তে হয়। আইন পাশ করে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের কথা জানান শিক্ষামন্ত্রী। আইন না থাকার ফলে সেরকম ব্যবস্থা নেওয়া যায় না, তারা ফাঁক দিয়ে বের হয়ে যান। তাই স্থায়ী আইন হইলে পরে সেটা আপনি যেটা বলছেন সেটা আমরা বন্ধ করার ব্যবস্থা নেব। যেসব কোচিং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের অপেক্ষায় অমর একুশে গ্রন্থমেলা। বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই সবার জন্য খুলে দেয়া হবে প্রাণের এই গ্রন্থমেলা। গেল বছরের তুলনায় বেশি বই প্রকাশের পাশাপাশি 4 শতাধিক গুণগত বই এবারের মেলায় আসবে বলে জানিয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। নুরুল আলম নয়নের ক্যামেরায় MR আমিনের রিপোর্ট।
বাংলা একাডেমির সামনে ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই ব্যস্ততা। রাতভর চলে কাজ, রং লাগানো, বইয়ের তাক ঠিক করা আর বই সাজানোর হরেক রকম কাজ চলে স্টলগুলোতে। মোটামুটি কাজ সম্পূর্ণ, বইটি আনা সব কমপ্লিট। এবার আশা করা যায় মেলা ভালোই হবে। রং টং সবকিছু লগো এখন উঠে গেল, আমাদের এখন আর কোনো কাজের নেই, আমরা কাজ করাই সমাপ্তির দিকে। বই আসছে, বই রাখিয়া বই গোছানোর কাজ করতেছি। হাতে সময় নেই। স্টলের সাজসজ্জার পাশাপাশি মেলার ভেতরে রাস্তা তৈরি সহ সব কাজই চলে দ্রুত গতিতে। 1 ফেব্রুয়ারি বইমেলা শুরুর কথা মাথায় রেখেই 31 জানুয়ারির মধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে প্রকাশনা সংস্থাগুলো। আমাদের উচিত ছিল আরো বেশি তৎপর হওয়া, যাতে সকালের মধ্যে এগুলো বা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু সেই জায়গাটায় বোধহয় প্রায় 90% স্টল মালিক ব্যর্থ। মেলা শুরু হবে, এটাতে লেখক পাঠকের যে মিলন মেলা, এটা খুব ভালো হবে। দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকায় এবারের মেলাকে পাঠক ও দর্শনার্থীরা ভালোভাবে উপভোগ করবেন বলে আশাবাদ প্রকাশকদের। গুণগত মানসম্পন্ন ভালো বইয়ের দিকে সবার একটা মনোযোগ এসছে এবং এটা একটা পজিটিভ দিক। নতুন লেখকদের দিকে আমরা একটু গুরুত্ব দিয়েছি বেশি, প্রায় এক ঝাঁক নতুন লেখকের বই এবার অন্য প্রকাশ থেকে আসছে। এবারের মেলায় 719টি ইউনিট 455টি প্রকাশনা প্রতিষ্ঠানের মাঝে বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি। এর মধ্যে 24টি প্যাভিলিয়ন রয়েছে। আশা করি জাতিকে একটা সুন্দর বইমেলা উপহার দিতে পারবো। কিছু কিছু বই দেখেছি, তাদের মুদ্রণ, প্রকাশনা, বাধাই এবং লেখার মান সবটাই ভালো। আমার ধারণা যে সচরাচর বই এবার মানসম্পন্ন হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে 1984 সাল থেকে ধারাবাহিকভাবে বসছে বাঙালির প্রাণপ্রিয় এই বইমেলা। অমর একুশে গ্রন্থমেলার প্রতিটি স্টলেই বই সাজানো এবং সবশেষ সাজসজ্জার কাজে ব্যস্ত স্টল প্রতিনিধিরা। আর বিকেল 3টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উন্মোচিত হবে এবারের বইমেলার। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। শিরিন, আপনি জানেন যে মাসব্যাপী চেতনার 21, গর্বের 21 আর আত্ম উপলব্ধির 21 সেই গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এই মুহূর্তে আমরা বাংলা একাডেমির যে মূল প্রাঙ্গণ রয়েছে সেই গ্রন্থমেলার মূল প্রাঙ্গণে রয়েছে, এবং মূল প্রাঙ্গণের কথা যদি আপনাকে বলি তাহলে এখানে বলা চলে যে সাজ রব সেটি তো রয়েছেই, পাশাপাশি কিন্তু বাংলা একাডেমির যে নতুন একটি রূপ দেখা যায় সেই রূপ কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে এই বাংলা একাডেমির প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টলগুলি রয়েছে সেই স্টলগুলি এরই মধ্যে সব কাজ শেষ করা হয়েছে। অনেক স্টল এখন পর্যন্ত সব কাজ সম্পন্ন করে পর্দা দিয়ে ঢেকেই রাখা হয়েছে, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার পরেই কিন্তু এই গ্রন্থমেলায় যারা গ্রন্থপ্রেমী আছেন সেই গ্রন্থপ্রেমী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন, তখনই হয়তো এই আনুষ্ঠানিকভাবে এই দোকানগুলো এবারের জন্য বিশেষ করে যে স্টলগুলো এখানে সাজানো হয়েছে সেই সাজানো স্টলগুলো খুলে যাবে এবং তখনই বইমেলার আসল সৌন্দর্য হয়তোবা পাওয়া যাবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের অমর একুশে গ্রন্থমেলা আর অল্প কিছুক্ষণ পরেই উদ্বোধন ঘোষণা করা হবে। এবারের মেলায় যে আয়োজনটি রয়েছে তার মধ্যে 455টি প্রতিষ্ঠানকে এখানে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা একাডেমি সহ বড় যে প্রকাশনা সংস্থাগুলি রয়েছে এমন 24টি প্রকাশনা সংস্থার প্যাভিলিয়ন থাকছে এবারের গ্রন্থমেলায়। আর তার পাশাপাশি বলতে পারি 136টি লিটল ম্যাগাজিন কে এখানে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র স্টল বরাদ্দই নয়, লিটল ম্যাগাজিন একটি কর্নারও এখানে করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র লিটল ম্যাগাজিনগুলোই সেই স্টলে তাদের লিটল ম্যাগাজিনগুলো তুলে ধরবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে শুধুমাত্র গ্রন্থমেলারই উদ্বোধন ঘোষণা করবেন না, তিনি এই গ্রন্থমেলা চলাকালীন 22 ও 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এই গ্রন্থমেলার সঙ্গে যুগপথভাবে অনুষ্ঠিত হবে, সেটিও কিন্তু তিনি আজকে এখান থেকে এই মঞ্চ থেকে উদ্বোধন ঘোষণা করবেন। আমরা জানতে পেরেছি যে আজ যে গ্রন্থমেলা উদ্বোধন করবেন এই গ্রন্থমেলায় শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উপস্থিত থাকবেন না, তার পাশাপাশি যুক্তরাজ্য, ক্যামেরুন, মিশর এবং সুইডেন থেকে সাহিত্য বিশারদরা, বিশেষ করে আমরা বেশ কজনের কথা এরই মধ্যে জেনেছি যে তারাও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এবং পাশাপাশি জানাতে পারি যে অন্যান্য বারের মতো এবারও মেলার যে নিয়মিত অর্থাৎ নিত্য যে আয়োজনগুলি থাকে সেগুলি থাকছে, এবং বিশেষ করে শিশু প্রহর সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে মেলার সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এবারের মেলাতেও থাকছে। সব মিলিয়ে বলা চলে যে অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠবে
উঠবে করছে, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই ঘড়ি ধরে আর অল্প কিছুক্ষণ ঘণ্টাখানেকের মধ্যে এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই মেলার যে জমজমাট অবস্থা সেটি হয়তোবা আজ চোখে ওইভাবে না পড়লেও কাল থেকে মেলা জমে উঠবে, এমনই কিন্তু এখানে যারা প্রকাশক রয়েছেন, যারা স্টল দিয়েছেন এবং মেলা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ বাংলা একাডেমির, তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে আজ প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই অমর একুশের গ্রন্থমেলার উন্মোচন হবে এবং তার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাসব্যাপী ভাষার মাসে এই জায়গাটিতে এসে মিলিত হবেন এবং তারা সাহিত্য বুদ্ধিবৃত্তিক চর্চায় মত্ত থাকবেন মাস জুড়ে। তো এখন পর্যন্ত এই ছিল অমর একুশের গ্রন্থমেলা উদ্বোধনের আমার কাছ থেকে সর্বশেষ। শিরিন, আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। বাংলা ভাষার গন্তব্য এখন বিশ্বময়। বিভিন্ন দেশে এই ভাষার চর্চা ও গবেষণা চলছে সমানতালে। এমনকি একাডেমিক চর্চার ক্ষেত্রেও বাংলা ভাষা ও সংস্কৃতির ক্ষেত্র প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত। ভাষাবিজ্ঞানীদের মতে এর মাধ্যমে বাংলা ভাষা সমৃদ্ধির পাশাপাশি বৃহৎ ভাষারূপে আত্মপ্রতিষ্ঠার সম্ভাবনা জাগিয়ে তুলছে। তরিকুল ইসলাম সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কিভাবে একটি ভাষার দাবি অস্তিত্বের অংশ হয়ে ওঠে তার প্রথম ও দুর্লভ গৌরব অর্জন করে বাঙালি। রক্তাক্ত ইতিহাস বিশ্ব মানবেরও গৌরব উজ্জ্বল উত্তরাধিকার। তবে জীবন দিয়ে যে ভাষা পাওয়া হলো তার রক্তাক্ত বর্ণমালা এখন কেমন আছে? আধিপত্য তো রয়েছেই, এর মাঝেও বাংলা ভাষার পরিধি বাড়ছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। ৩০ কোটি মানুষের এই ভাষা ছড়িয়ে পড়ছে বিশ্বময়। ২০টির বেশি দেশ থেকে বাংলা ভাষার পত্রিকা প্রকাশিত হয়। 10টি দেশের রেডিওতে বাংলা ভাষার অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। ১০০-র বেশি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও গবেষণা চলছে। বিগত ৩০ বছর ধরে বাংলা ভাষা শিখছি, আরও শিখতে চাই। যেহেতু বাংলা ভাষা খুব সুন্দর, সাংস্কৃতিক দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে অনেক কিছু শেখানো আছে। আস্তে আস্তে আগ্রহটা বেড়ে গেছে। এইবারে বাংলা পড়ার সুযোগটাও পেয়েছি। বাংলা ছাড়া যে ভাষাগুলো পড়তে সুযোগও পেতাম, সেগুলোর প্রতি আমার অতটা আগ্রহী ছিলাম না। ভিন্নভাষীদের বাংলা সাহিত্যের প্রতিও রয়েছে গভীর অনুরাগ। তাদের অনেকেই বাংলা সাহিত্য অনুবাদেও পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি বাংলা ভাষায় এই মাধ্যমে গবেষণা করছি, অনুবাদ করছি। আমি এই রবীন্দ্রনাথ অনেক রচনা চীনা ভাষায় অনুবাদ করেছি। আমার মনে হয়েছে বাংলা সাহিত্য খুবই সমৃদ্ধ সাহিত্য, আর তাতে অনেক পাঠককে সন্তুষ্ট করার যথেষ্ট ক্ষমতা থাকে। পাঠক বলতে শুধু আমি দেশি পাঠকের কথা বলছি না, বিদেশি পাঠকের। বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে কোটি বাঙালি। এর পাশাপাশি ভিন্নভাষীদের এই চর্চা বাংলা ভাষার সমৃদ্ধির পথ সৃষ্টি করছে বলে মত ভাষাবিজ্ঞানীদের। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, উন্নত দেশের মানুষ, পাশ্চাত্য দেশের মানুষ যে বাংলা ভাষা সাহিত্য চর্চা করছে সেটা সম্পর্কে জানছে। এটা নিঃসন্দেহে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে আসলে সমৃদ্ধি ঘটছে। বাঙালির অন্তর্ভুবনে ভাষার মতো প্রভাব সঞ্চারী কোনো অনুষঙ্গ কি আর আছে? তাই বাঙালি মাত্রই প্রত্যাশা বাংলা ভাষা বিশ্বময় থাকুক আপন সৌন্দর্য ও শক্তিতে। এত সমৃদ্ধি আর সম্ভাবনার পরেও বাংলা ভাষা পাচ্ছে না তার যোগ্য সমাদর। এমনকি ভাষা আন্দোলনের ৬.৫ দশক পেরিয়ে গেলেও সর্বস্তরের বাংলা ভাষার প্রচলনের প্রশ্নটি এখনও প্রাসঙ্গিক হয়েই রয়েছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। উত্তরাঞ্চলের বড় শিল্প কারখানায় গড়ে না ওঠায় স্থানীয়দের ক্ষোভ। প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে, সুস্পষ্ট অঙ্গীকার চান ভোটাররা। বিএনপির সিনিয়র নেতাদের প্ররোচনায় পুলিশের ওপর হামলা পূর্ব পরিকল্পনার অংশ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হামলার উস্কানি তারাই দিয়েছে, তারাই ঘটনা সাজিয়েছে এবং তারাই ঘটনা ঘটিয়েছে। এই ধরনের ঘটনাকে আশকারা দিলে ভবিষ্যতে আরো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সহিংসতা যদি উপস্থিতি দেখা যায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সমুচিত জবাব দেওয়া হবে।
8 ফেব্রুয়ারি বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, ঢাকা শহরে নাশকতা সৃষ্টি করার তারা অপচেষ্টা চালাবে। তাদের সন্ত্রাসী বাহিনীকে সারা দেশ থেকে তারা ঢাকায় আসার জন্য আহ্বান জানিয়েছে, গোপন বার্তা পাঠিয়েছে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। নাশকতা সৃষ্টিকারী যারা ঢাকা শহরে অনুপ্রবেশ করা শুরু করেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করতে হবে। আর 8 তারিখ আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে থাকবে, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রীকে খুশি করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের সীমা অতিক্রম করছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে অভ্যর্থনা জানাতে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে শতাধিক নেতাকর্মীকে আটক, পিটিয়ে আহত এবং বিএনপির সিনিয়র গুরুত্বপূর্ণ নেতাদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে পুলিশ। যেন প্রধানমন্ত্রীকে খুশি করতেই তারা নির্দয়তার সীমা অতিক্রম করছে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 25 ও 26 ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এর আগে সকাল 11:30টার দিকে রাজধানীর বকশীবাজারের আদালতে তৃতীয় দিনের মতো হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিআইডব্লিউটি এর সাবেক কর্মকর্তা জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে 3,15,43,000 টাকার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয় বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে। এই অভিযোগে 2010 সালের 8 আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2012 সালের 16 জানুয়ারি দুদকের উপপরিচালক হারুনুর রশিদ বেগম জিয়া সহ 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে 2014 সালের 19 মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। 8 ফেব্রুয়ারি বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে জানমালের নিরাপত্তা রক্ষায় আইনের মধ্যে থেকে সর্বোচ্চ কঠোর হবে পুলিশ। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে একথা জানান নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সকালে পুলিশের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে তিনি বলেন, নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ, পুলিশ জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করবে। এর আগে সকালে তিনি ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন আইজিপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের এখতিয়ার। আমাদের মূল দায়িত্ব হলো গিয়া মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। রাষ্ট্র আমাদেরকে এই দায়িত্ব প্রদান করেছে। বাংলাদেশ পুলিশ আইনের মধ্যে থেকে মানুষের নিরাপত্তা বিধানের জন্য, জানমালের নিরাপত্তা বিধানের জন্য কঠোর অবস্থানে থাকবে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর 2 পাশে ঢাকা খুলনা মহাসড়ককে 4 লেনে উন্নীত করার বিষয়ে একটি রিপোর্ট। মূল পদ্মা সেতুর আগেই শেষ হতে যাচ্ছে ঢাকা খুলনা মহাসড়ককে 4 লেনে উন্নীত করার কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এরই মধ্যে 40% শেষ হয়েছে। পদ্মা সেতুর আগেই এ মহাসড়ক খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এতে আমূল পাল্টে যাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা। প্রকল্প এলাকা ঘুরে এসে
সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। বছর দুয়েক আগের ঢাকা মাওয়া সড়কের ছবি এটি। অনেকটাই সবুজ, দুই পাশের গাছপালায় ঢাকা সে ছায়াবীতির রূপ এখন উধাও। সেখানে এখন চলছে বিশাল নির্মাণযোগ্য। যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার আর মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার সড়ককে 4 লেনে রূপান্তরে চলছে দিনরাত কাজ। এই মহাসড়কে ছোট বড় সেতু থাকবে ৩১টি, থাকবে ৬টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারপাস, 15টি আন্ডারপাস আর 3টি ইন্টারচেঞ্জের সুবিধা। 4 লেনের মহাসড়কের দুই পাশে স্থানীয় যানবাহন চলাচলের জন্য থাকবে 5 মিটারের 2টি আলাদা লেন। সব মিলে তাই নির্মাণ হবে 6টি লেন। কোনো ট্রাফিক সিগন্যাল না থাকায় নিরবিচ্ছিন্ন থাকবে দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি। স্বপ্ন দেখছেন তাই এই সড়ক ব্যবহারকারীরা। যানজট লাগবো না, ছাড়লাম পুরো আরামসে ঢাকায় বললাম। টাইমও বাঁচবে, আপডাউন টিমও মারা যাবে, সময় কম, যাত্রীরও সময় বাঁচবে। আমাদের সিঙ্গেল বাড়বে, মালিকের সুবিধার্থে আমগো মনে করেন যাত্রীও বাড়বো। কাজ শেষ করার কথা 2019 সালের এপ্রিল মাসের মধ্যে। এই লক্ষ্যে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো কাজ ভাগ করে দেওয়া হয়েছে। দেশি বিদেশি প্রকৌশলীরা আছেন তত্ত্বাবধানে। বসিলা ব্রিজের একটা রোড আছে এখানে লোকাল, এইটাকে ক্রস করার জন্য এই ওভারব্রিজটা দেওয়া আর কি, এক্সপ্রেস রোডের জন্য। আমাদের কাজে অনেক অগ্রগতি হয়েছে। আগামী 4 মাসের মধ্যে এখানে অনেক কিছুই দৃশ্যমান হবে। মূল পদ্মা সেতুর কাজ পিছিয়ে থাকলেও প্রত্যাশিত গতিতেই এগুচ্ছে 4 লেনের কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগে 6 লেনের কাজ সম্পন্ন হবে, এটা আমাকে সেনাবাহিনী জানিয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬,২৫২ কোটি ২৯ লাখ টাকা। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ প্রসারিত হবে এই সড়কের মাধ্যমে। পদ্মা সেতু হলে শুধু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, একই সঙ্গে দেশের অর্থনীতিতে প্রাণের সঞ্চার হবে। তখন 2 লেনের এই সড়ক কাঠামোর পক্ষে বিপুল সংখ্যক এই যানবাহনের চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। আর তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজধানীর সঙ্গে যুক্ত হওয়া এই সড়কটিকে শুধুমাত্র 4 লেনেই উন্নীত করা হচ্ছে না, একই সঙ্গে পুরোদমে এগিয়ে চলছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। আর নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হলে মূল পদ্মা সেতুর আগেই হয়তো 4 লেনের সুফল পাওয়া সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ। বিকল্প কিছু উদ্যোগ আর বাড়তি কিছু সুবিধা খুলে দিতে পারে রংপুর সহ উত্তরাঞ্চলের শিল্প বিকাশের বন্ধ দুয়ার। প্রতিবারই নির্বাচনের আগে বিষয়টি অন্যতম ইস্যু হিসেবে আলোচনায় এসেছে, কিন্তু সমাধান হয়নি। তাই আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার চায় এই অঞ্চলের মানুষ। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। গ্যাস নেই, বন্দর বা রাজধানীর দূরত্ব অনেক, তার উপর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা রংপুর অঞ্চলে শিল্প বিকাশের অন্যতম প্রতিবন্ধক, যে কারণে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এতে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও বরাবরই পিছিয়ে থাকছে উত্তরের এই অঞ্চল। দেশের উন্নয়নের মূল স্রোতধারার পাশাপাশি আঞ্চলিক মানব উন্নয়নও এই অঞ্চলটি বৈষম্যের মুখোমুখি হচ্ছে। গ্যাস না আসা পর্যন্ত এটা শিল্পায়ন যতই বলি না কেন আমরা, এটা হবে না। রোড যদি ভালো থাকে 6 ঘন্টায় ঢাকার অনির্বিঘ্নে যাতায়াত করা যায়, সেটা এখন 18 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা সময় লাগতেছে। তবে কাঁচামাল তুলনামূলক কম খরচে শ্রমিকের সহজলভ্যতায় এ অঞ্চলে রয়েছে কৃষিভিত্তিক শিল্পের উজ্জ্বল সম্ভাবনা। একই সাথে আছে গ্রামীণ নারীদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের সুযোগ। এখানে আমার পাট উৎপাদন হয়, এখানে আলু উৎপাদন হয়, তাহলে সেটিকে ডেভেলপ করার ক্ষেত্রে আসলে সরকারকে এই কেন্দ্রিক নানা ধরনের আসলে ইন্ডাস্ট্রি আসলে তৈরি করা উচিত। এক ডিজিটের মধ্যে একটা সীমা রেখে ব্যাংকগুলো নারীদের জন্য একটা বাজেট নির্ধারণ করে থাকে, তাহলে নারীরা আরো এগিয়ে যেতে পারবে। এ অবস্থায় আগামী নির্বাচনের আগে দাবি উঠেছে প্রার্থীদের সুস্পষ্ট প্রতিশ্রুতির। জাতীয় পার্টি যদি কোনো ক্ষমতা আসে বা ক্ষমতার অংশীদারিত্ব থাকে, সর্বপ্রথম রংপুরে শিল্পায়নের জন্য গ্যাসের ব্যবস্থা করবে। নির্বাচনী ইস্তেহারে আমি আওয়ামী লীগকে আহ্বান জানাবো যাতে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ করা, তার জন্য বিশেষ কোনো উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করা। বিএনপির এই অঞ্চল থেকে আমাদের দাবি থাকবে যে রংপুর বিভাগকে অবশ্যই গ্যাসের আওতায় নিয়ে আসা হোক।
সংশ্লিষ্টরা মনে করেন ব্যাংক ঋণে সুদের হার এককে নামিয়ে আনা, কর অবকাশ বাড়ানো, রপ্তানি পণ্যে 30% ইনসেন্টিভ বদলে দিতে পারে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরো থাকছে। ভোলার সাগর তীরে চর কুকরিমুখীতে বাড়ছে পর্যটক আগমন, বাড়েনি সুযোগ সুবিধা, যাতায়াত সহজ করার আহ্বান। নারায়ণগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। সকালে সোনারগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বারেকপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির খবরে অভিযানে যায় টহল পুলিশের সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বাকিরা পালালেও নজরুলের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে সোনারগাঁওয়ের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাবনার ভাঙ্গুড়া স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, সকাল 7:15টার দিকে রংপুর থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ওই স্টেশনের 1 নম্বর লাইনে দাঁড়িয়েছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা দর্শনাগামী অপর একটি মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে একই লাইনে প্রবেশ করে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়। 3 ঘন্টা পর রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা দুর্ঘটনা কবলিত বগি দুটি উদ্ধার করে। এরপর শুরু হয় ট্রেন চলাচল। সকাল থেকেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, সেদিন আপনি জানেন যে 23তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে নির্ধারিত সময়, অর্থাৎ 1 মাস ব্যাপী যে সময় ছিল, সেটি কিন্তু গতকালকেই শেষ হয়ে গেছে। এরপরে যে ব্যবসায়ীদের একটি দাবি ছিল যে বাণিজ্য মেলার সময় বাড়ানো হোক, সেই সময় বাড়ানোর প্রেক্ষিতে কিন্তু 5 দিন তারা চেয়েছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু 4 দিন সময় বাড়ানো হয়েছে। আপনাকে যদি এই মুহূর্তে একটু দেখাই যে বাণিজ্য মেলা আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। সকাল থেকে আমরা বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছি। এখানে বাণিজ্য মেলা সকাল 10টা নাগাদ আপনার মেইন গেট খুলে দেওয়ার পরে এবং পশ্চিম পাশে যে গেট ছিল সেই গেট খুলে দেওয়ার পরে যে দর্শনার্থীদের একটা উপচে পড়া ভিড় আপনার শেষ সময় হওয়ার কারণে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আপনি জানেন যে ব্যবসায়ীরা বারবারই বলছিলেন যে তাদের একটি লোকসান হচ্ছিল ব্যবসায়, এটি প্রতিবারই বলে থাকেন। এবারও কিন্তু তেমনটি বলার পরে কিন্তু বাণিজ্য মেলা 4 দিন বেশি বাড়ানো হয়েছে। আপনি জানেন যে 17টি দেশের 40টি বিদেশি প্যাভিলিয়ন এবং 589টি দেশি প্যাভিলিয়ন সবকিছু মিলিয়ে কিন্তু এবারে বাণিজ্য মেলা সাজানো হয়েছে। তো ক্রেতা দর্শনার্থীদের সবসময় একটি আপনার অভিযোগ থাকে যে আপনার পণ্যের মান নিয়ে এবং সেই সাথে আপনার এখানকার যে পরিবেশ সেটি নিয়ে। তো এবারও কিন্তু তেমনটি তারা বলছেন যে কর্তৃপক্ষ আগামীবার যদি আপনার এখানে যদি বাণিজ্য মেলা করে সেক্ষেত্রে আপনার সুস্থ এবং সুন্দর পরিবেশ তারা এখানে নিশ্চিত করবেন, এমনটি তারা বারবারই আমাকে বলে আসছিলেন। এবং এবার বাণিজ্য মেলায় আপনাকে বলে রাখতে চাই, এখন পর্যন্ত অভিযোগ এসেছে ভোক্তা অধিকারের কাছে 37টি এবং সবগুলা অভিযোগই কিন্তু নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ এবার কিন্তু প্রথম বাণিজ্য মেলায় খাবারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে দাম নিয়ে তেমন একটি সমস্যা কিন্তু এবার পড়েনি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে উপচে পড়া একটি ভিড়, ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছেন এবং তাদের পছন্দের পণ্যটি কিনছেন এবং সেই সাথে বিক্রেতারা যেটি করছেন এই শেষ মুহূর্তে এসে তারা বিভিন্ন পণ্যের উপর আখেরি ছাড় এবং প্যাকেজ ছাড় দিচ্ছেন। বিভিন্ন ধরনের ছাড়ের কারণে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা আরো মনোযোগ বেশি আকৃষ্ট হচ্ছে এবং ক্রেতারা কিন্তু পণ্যের মান দেখে কিন্তু পণ্যগুলা ক্রয় করছেন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনার বিক্রেতারা বিভিন্ন ধরনের পণ্যে আসলে ছাড় দিচ্ছেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে আজকে যেহেতু আপনার বৃহস্পতিবার, আগামীকালকে হচ্ছে শুক্রবার এবং তারপরের দিন শনিবার এবং তারপরে হচ্ছে রবিবার এবারের বাণিজ্য মেলা কিন্তু শেষ হবে। অর্থাৎ আগামী 2 দিন কিন্তু সরকারি ছুটি থাকার কারণে ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে আগামী 2 দিনে। অর্থাৎ 2 দিনে তাদের যে লোকসান ছিল সেই লোকসানটি পূরণ হবে। এবং আমি বাণিজ্য মেলায় আপনার যে কর্তৃপক্ষ, ইবিবি কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি। তো তারা বলছেন যে গত শুক্রবারে তাদের সবচেয়ে যে আপনার কাঙ্ক্ষিত যে টিকিটের যে বিক্রি, আপনি জানেন 30 টাকা করে টিকিট বিক্রি ছিল, সেই
৩২ টাকা টিকিট নিয়ে প্রায় আপনার ৮৫,০০০ দর্শনার্থী একদিনে এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এটি হচ্ছে বাণিজ্য মেলার সবচেয়ে বেশি লোক সমাগম। এবার এটি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং আগামীকাল শুক্রবার যেহেতু তারা আশা করছেন যে প্রায় ১ লক্ষ দর্শনার্থী এই বাণিজ্য মেলা আসবেন। এবং আপনি জানেন যে বাণিজ্য মেলা শুধুমাত্র কেনাকাটার জন্য আসে না, এটি কিন্তু রাজধানীর একটি অন্যতম বিনোদন স্পটে পরিণত হয়েছিল দীর্ঘ ১ মাস ব্যাপী এবং সেই বিনোদন কিন্তু আরো ৩ দিন থাকবে। আপনি জানেন যে তারপরে কিন্তু বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে বছরের মতো। তো বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। শিরিন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। আগামী বাজেটে দেশের সকল মানুষকে পেনশন সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে নিজ কার্যালয়ে অনলাইনের মাধ্যমে পেনশন ব্যবস্থাপনার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এখন থেকে আর কাউকে তার ওই পেনশনের হিসাব করা, পেনশন নেওয়া এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। যত সিটিজেন্স আছে সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। আগামী বাজেটে ন্যাশনাল পেনশন সিস্টেমে সকলকে ইনকর্পোরেট করা হবে। অল দি 16 কোটি মানুষ উড বি ইনকর্পোরেটেড ইন দি ন্যাশনাল পেনশন সিস্টেম। উদ্বোধন হলো ৩২তম জাতীয় কবিতা উৎসবের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। র্যালি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ৩২ বছর ধরে চলমান অন্যায় ও অবিচারের প্রতিবাদ হিসেবে আয়োজকরা তৈরি করেন স্লোগান। এবারের স্লোগান দেশ হারা মানুষের সংগ্রামে কবিতা। অনুষ্ঠানে ৯টি দেশ থেকে আসা কবিরা রোহিঙ্গা ও সিরিয়ার শরণার্থীদের নিয়ে রচিত কবিতা পাঠ করেন। এছাড়াও তাদের উপর বর্বরোচিত হামলার নিন্দাও জানান। ২রা ফেব্রুয়ারি কবিতা পাঠ ও পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ২ দিনের এই আয়োজন শেষ হবে। অনুষ্ঠানমালা সভাপতিত্ব করবেন রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে যথাশীঘ্র সসম্মানে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হোক। তাদের উপর নির্দয় নির্যাতন, হত্যা, ধর্ষণ ও লুটপাটের বিচার হোক। নাগরিকরা অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুনের সাথে বসবাস করেছে এবং এই পরিস্থিতি নিন্দনীয়। আজকে তারা সবাই এক জায়গায় আসছে, একই ব্যাপার যে মানুষের জন্য কবিতা, জীবনের জন্য কবিতা। শীতে ভোলার সাগর তীরে চর কুকরিমুকরি সবুজ বন, সাগরের নির্মল বাতাস, চিত্রা হরিণের ছুটে চলার সঙ্গে অতিথি পাখির জলকেলির অপরূপ দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। কিন্তু পর্যটকদের সংখ্যা বাড়লেও সুযোগ সুবিধা বাড়েনি। সম্প্রতি বন বিভাগ একটি রেস্ট হাউস নির্মাণ করায় থাকার সুযোগ বাড়লেও কমেনি যাতায়াতের ভোগান্তি। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন বনের মাঝ দিয়ে বয়ে যাওয়ায় সরু খাল হয়ে যখন পর্যটকদের নৌকা ট্রলার ছুটে চলে, তখন দুপার থেকে উকিঝুঁকি দিয়ে তাদের স্বাগত জানায় চিত্রা হরিণ, শিয়াল, বানর সহ বন্যপ্রাণীরা। আর সবুজের বুক চিরে এগিয়ে গেলেই সাগর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে নারকেল বাগান, তারুয়া বীচ সহ অসংখ্য ডুবোচর। এসব চর থেকে পূর্ব পশ্চিমে তাকালেই মনে হয় সাগর পাড়ের শুভ্র সাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত আকাশ আলিঙ্গন করছে। এর মাঝে কিছু সময়ের জন্য হলেও অতিথি পাখির জলকেলি ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। কিন্তু এখানে এসে ব্যস্ত জীবনে প্রশান্তির ছোঁয়া লাগলেও যাতায়াতে ভোগান্তি পর্যটকদের আবারও আসতে ভাবিয়ে তোলে। গাছপালা, নদী নালা সব মিলেই ভালো লাগতেছে। মনে হয় যেন সবুজ দিয়ে পুরো দ্বীপটাকে সাজিয়ে রাখছেন। যদি যাতায়াত ব্যবস্থা একটু সহজ করে দিতে পারে তবে পর্যটকের কেন্দ্রে হিসেবে কুকরি অনেক আগানো থাকবে। এই অবস্থায় সহজ যাতায়াত ব্যবস্থা সহ পর্যটকদের আকৃষ্ট করতে আরো হোটেল মোটেল নির্মাণের দাবি উন্নয়ন কর্মীদের। ট্রলারের ঝামেলা বা অনেক সময় চরে লাগা যায়, রাত্রে আটকে পড়ে, এই ভয়ে অনেকে আইসা পরে দেখা যায় অনেকেই দেখা চরপেশন থেকে আবার ব্যাক করে। অন্যান্য এলাকার মতো যদি বনের মধ্যে কিছু কটেজ তৈরি হয় তাহলে পর্যটকরা আমাদের এখানের জন্য আরো আকৃষ্ট হবে। তবে সম্প্রতি চর কুকরিমুকরিতে রাষ্ট্রপতি সফর ও পর্যটন কেন্দ্রের উদ্বোধনের খবরে পর্যটকদের আকর্ষণ বেড়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। যে রেস্ট হাউস এখানে উদ্বোধন হলো, রেস্ট হাউসের বাইরেও আমাদের ইউনিয়ন পরিষদ ভবন আছে, যাতে তারা সুন্দরভাবে এখানে অবকাশ যাপন করতে পারে, থাকতে পারে, ঘুরতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আর ইকো পার্ক নির্মাণ সহ পর্যটনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ শুরু করার কথা জানালেন জেলার শীর্ষ এই দুই কর্মকর্তা। আমরা একটা প্রকল্প এখানে হাতে নিয়েছি 5 কোটি টাকার। ওই 5 কোটি টাকার প্রকল্পে ওখানে একটা
কুকরি মুকরি ইকো পার্ক আমরা স্থাপন করতে যাব। কচ্ছপিয়া ঘাট যেটা থেকে চরকুকরিতে যাওয়া হয়, সেই কচ্ছপিয়া ঘাটকে একটি সুন্দর ঘাটে পরিণত করা। এখানে যদি প্রাইভেট সেক্টর যদি কেউ কাজ করতে চায় আমরা তাদেরকে প্রমোট করছি, সাপোর্ট দিব। জেলা সদর থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে সাগরের কোল ঘেঁষে 800 বছরের পুরনো দ্বীপ কুকরি মুকরির সৌন্দর্য দেখতে এ মৌসুমে প্রায় 30,000 পর্যটক এসেছে। সময় সংবাদ দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্ন ফাঁস নিয়ে শঙ্কা, প্রমাণ মিললে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীকে খুশি করতেই ধরপাকড়, অভিযোগ বিএনপির। নাশকতার চেষ্টা করলে সমুচিত জবাব, হুঁশিয়ারি আওয়ামী লীগের। পদ্মা সেতুর আগেই শেষ হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ। রাজধানীর সঙ্গে যোগাযোগে আমূল পরিবর্তনের আশা। বিশ্বময় ছড়িয়ে পড়ছে বাংলা ভাষা, বেড়েছে চর্চা ও গবেষণা। আজ শুরু হচ্ছে অমর 21 গ্রন্থমেলা, বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।